শান্ত চাউনি আর ঘরের ওই ভারী নীরবতা যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছিল। শাশুড়ি মা তখনও মারিয়ার পাশে দাঁড়িয়ে আগলে রেখেছেন তাকে, যেন আমি কোনো বড় অপরাধী। মারিয়া ফুফাতে ফুফাতে বলল, ভাইয়া দেখ ভাবি কত বড় লোক দেখায়, বলে কি না তোমার টাকায় ওই সংসার চলে, তাই সে যা খুশি করতে পারে। রাফি ব্যাগটা সোফায় রেখে ধীর পায়ে আয়রার কাছে এলো। ওর গালের লাল দাগটা দেখে রাফির চোয়াল শক্ত হয়ে উঠল। আয়রা বাবাকে দেখে আরও জোরে জোরে কেঁদে দিয়ে জড়িয়ে ধরল। রাফি ওকে কোলে তুলে নিল, কিন্তু আমার দিকে একবারও তাকালো না। শাশুড়ি এবার চড়া গলায় বললেন, রাফি তুই কি কিছু বলবি না? তোর সামনে দাঁড়িয়ে তোর বউ আমার মেয়েকে অপমান করলো। তুই থাকতে এই বাড়িতে বাইরের একটা মেয়ে এসে আমার কলিজার টুকরার গায়ে হাত তুলবে? রাফি মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে খুব নিচু স্বরে বলল, আম্মু মারিয়া কি আয়রাকে মেরেছে? শাশুড়ি থতমত খেয়ে গেলেন, তবে সামলে নিয়ে বললেন, মেরেছে তো, শাসনের জন্য। অত দামি ফোনটা পানিতে ফেললো, হাত তো একটু উঠবেই। বড়রা শাসন না করলে তো মাথায় উঠবে। রাফি এবার মাথা তুলে মারিয়ার দিকে তাকালো। মারিয়া ভাবল, ভাইয়া বোধহয় এবার আমার উপর চড়াও হবে। সে কান্নার বেগ বাড়িয়ে দিল, কিন্তু রাফি শান্ত গলায় বলল, মারিয়া ফোনটার দাম কত ছিল? মারিয়া অবাক হয়ে বলল, 25,000 টাকা। কেন? আগামীকাল তোমাকে আমি নতুন একটা ফোন কিনে দিব, আর এই মাসের সংসার খরচ থেকে 25,000 টাকা আমি কেটে নেব। কারণ তোমার যদি মনে হয় টাকার জন্য একটা 5 বছরের বাচ্চার গায়ে হাত তোলা জায়েজ, তাহলে সেই টাকা শোধ করার দায়িত্ব তোমার হওয়া উচিত। আয়রার বয়স মাত্র 5 বছর। ওর ভালো মন্দ বুঝার বয়স এখনও হয়নি। এটা মনে রেখো। রাফির কথায় পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি চিৎকার করে উঠলেন, এ কি বলছিস রাফি? তুই নিজের বোনের চেয়ে একটা ফোনকে বড় করে দেখছিস? রাফি এবার আমার দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত আক্ষেপ। সে বলল, আমি ফোনের কথা বলছি না আম্মা, আমি সম্মানের কথা বলছি। এই বাড়িতে 8 বছর ধরে মায়া আমার নাম মুখ বুজে সব সহ্য করে আসছে। তোমরা ওকে বাইরের মেয়ে বলো, কথায় কথায় খোঁটা দাও। ও কোনোদিন প্রতিবাদ করেনি, কিন্তু আজ ও মা হিসেবে প্রতিবাদ করেছে। মেয়ের গালের এই দাগটা আমার কলিজায় লেগেছে। আম্মা। মারিয়া যদি শাসনের অধিকার রাখে, তবে মায়েরও অধিকার আছে
নিজের সন্তানকে রক্ষা করা। আমি অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা সবসময় ঝগড়া এড়িয়ে চলতো, আজ সে আমার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। শাশুড়ি রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। মারিয়া অপমানে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বসার ঘরে তখন শুধু আমি, রাফি আর আমাদের ছোট মেয়েটা। রাফি আয়রাকে নিচে নামিয়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তুমি ঠিক কাজটাই করেছো মায়া, তবে একটা কথা ভুল বলেছ। আমি ভয়ার্ত চোখে তাকালাম। রাফি আমার হাত দুটো ধরে বলল, আমার টাকায় এই সংসার চলে। আমার টাকায় এই সংসার চলে না মায়া, আমাদের ত্যাগের এই সংসার চলে। তুমি যদি আজ প্রতিবাদ না করতে, তবে আয়রা সারা জীবন মাথা নিচু করে থাকতে শিখত। কিন্তু মনে রেখো, আজকের পর এই বাড়িতে তোমার পথ চলা আরও কঠিন হয়ে যাবে। আমি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালাম। আমি জানি কাল সকালটা অন্যরকম হবে। শাশুড়ির অবহেলা আর ননদের বিষাক্ত কথা আরও বাড়বে। কিন্তু আমার কোনো আফসোস নেই। আজ আয়রা যখন শান্ত হয়ে আমার বুকে মাথা রাখলো, আমি বুঝলাম একজন মায়ের কাছে নিজের আত্মসম্মানের চেয়ে সন্তানের নিরাপত্তা অনেক বড়। পরদিন সকালে নাস্তার টেবিলে কেউ কারো সাথে কথা বলছে না। শাশুড়ি রান্নাঘরে হাঁড়ি পাতিলে সজোরে শব্দ করছেন। আমি চা নিয়ে টেবিলে বসতেই তিনি এসে সামনে দাঁড়ালেন। তোর অহংকার তো অনেক বেড়ে গেছে রাফির আশকারা পেয়ে। মনে রাখিস, এই বাড়ির শিকড় আমি। ডালপালা কাটলেও গাছ উপড়ে ফেলা অত সহজ না। আমি চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বললাম, গাছ উপড়ানোর ইচ্ছা আমার নেই আম্মা। আমি শুধু ডালপালাগুলোকে একটু ছেঁটে দিতে চাইছি, যাতে আগাছা হয়ে সেগুলো আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট না করে। শাশুড়ির মুখ রাগে নীল হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি সামনে আমার বড় জা আর ভাসুর দাঁড়িয়ে। তাদের হাতে ব্যাগপত্তর। বড় জা বাঁকা হেসে বললেন, শুনলাম ছোট জা তো এই বাড়িতে তুলকালাম ঘটিয়ে দিয়েছে। খবর পেয়ে চলে আসলাম, দেখি কার জোর কত। আমি এই কথা শুনে শুধু হ্যাবলার মতো তাকিয়েছিলাম। গল্পটি চলবে। পরিবার পর্ব 2।
খুব শীঘ্রই তৃতীয় পর্ব আপলোড করা হবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।